আত্মসত্তার রাজনীতি ও আমার ভাবনা নামক একটি বই লিখেছেন প্রেসিডেন্ট জিয়ার ঘনিষ্ঠ সহচর ও জিয়া সরকারের কনিষ্ঠ মন্ত্রী মাইদুল ইসলাম। সে বইয়ে তিনি তুলে ধরেছেন জিয়া হত্যার সংবাদ কিভাবে জেনেছিলেন বেগম খালেদা জিয়া এবং তার ইতিহাস। সেই ইতিহাস থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, প্রেসিডেন্ট সাহেবের নির্দেশে উত্তরবঙ্গের শিল্পপতি ও ব্যবসায়ীদের নিয়ে 30শে মে রাজশাহীতে একটি সভা ডাকা হয়েছিল। উত্তরবঙ্গে কিভাবে শিল্পোন্নয়ন করা যায়, এটা ছিল সে বৈঠকের উদ্দেশ্য। উল্লেখ্য যে উত্তরবঙ্গের যে কোনো গুরুত্বপূর্ণ কাজে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে দায়িত্ব প্রদান করতেন। আমি এই লক্ষ্যে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবকে সাথে নিয়ে রওনা দিয়ে রাজশাহী সার্কিট হাউসে উঠি। সেখানে আমার কক্ষে 2টি বিছানা ছিল। এক রুমে প্রখ্যাত প্রাক্তন ছাত্রনেতা মহিউদ্দিন ভাইও ছিলেন, যেখানে আমরা রাত প্রায় 2টার দিকে পৌঁছালাম। ঠিকমতো ঘুম হলো না। এর মধ্যেই ভোর 5টার সময় টিএনটি বোর্ডের তৎকালীন চেয়ারম্যান তাহের সাহেব আমাকে বললেন, স্যার, আমাদের টিএনটি এক্সচেঞ্জটি সেনাবাহিনী নিয়ে নিয়েছে। আমি এই কথা শুনে মনে করলাম নিশ্চয়ই তারা তাদের দাবি দেওয়া নিয়ে হয়তো গণ্ডগোল করেছে, এজন্যই হয়তোবা সেনাবাহিনীর লোকেরা তা নিয়ে নিয়েছে। তাই আমি বললাম, সেনাবাহিনী নিয়ে গেছে, ঠিকই করেছে। আর সেখানেই প্রেসিডেন্ট সাহেব রয়েছেন। কিছুক্ষণ পর 5:30টার সময় আবার ফোন করলেন এবং জানালেন যে সার্কিট হাউসের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। এই সময় একটি মেইনটেন্যান্স লাইনের মাধ্যমে তারা আমার সাথে ফোনে যোগাযোগ করছিল। সেই সময় ঢাকার এক্সচেঞ্জ সম্পূর্ণ এরশাদ সাহেব ও চট্টগ্রামের এক্সচেঞ্জ মঞ্জুরের কবজাগত ছিল। তারপর মাকসুদ আলী খান সাহেব আমাকে ভোর 6টার সময় ফোন করে জানালেন যে চট্টগ্রামে বিডিআর ও সেনা সদস্যের মধ্যে গোলাগুলি হয়েছে। প্রেসিডেন্ট সাহেবের কোনো খবর পাওয়া যাচ্ছে না। তখন আমি চিন্তিত হয়ে পড়লাম, আমি বিচলিত হয়ে পড়লাম সেখানে ব্যাপারটা কি হচ্ছে তা জানার জন্য। তারপর আমি ডিজি, ডিএফআই, ডিজি এনএসআই এর বাসায় ফোন করি এবং জানতে পারি যে তারা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছেন। মন্ত্রীদের বাসায় ফোন করি, কিন্তু কাউকেই পাইনি। তখন আমি সেনাবাহিনীর প্রধান এরশাদ সাহেবের বাসায় ফোন করি। সেনাপ্রধানের স্ত্রী বললেন একটু আগেই তিনি বের হয়ে গেছেন, কোথায় গেছেন বলতে পারছেন না। তারপর অনেক চেষ্টা করে হাবিবুল্লাহ খান সাহেবকে সকাল 8:30টার দিকে ফোনে গণভবনে পাই। তিনি আমাকে অত্যধিক স্নেহ করতেন। তিনি জানালেন খবর খুবই খারাপ, প্রেসিডেন্ট সাহেব আর নেই। এই কথা কাউকে বলবে না, 10টার দিকে রেডিও টিভিতে সম্প্রচার হবে, তখন সকলেই জানবে। আর তুমি পারলে ঢাকায় চলে এসো। এই কথা শুনে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। বেগম খালেদা জিয়াকে তার বাসায় সকাল 9টায় ফোন করি। আমি সাধারণত তার বেডরুমে ফোন করতাম না, কিন্তু এই মর্মন্তুদ বিষয়টি যে খুবই জরুরি এটা জানানোর জন্যই আমি রাজশাহী থেকে সেখানে ফোন করি। কিন্তু এই খবরটি কিভাবে দিব তা চিন্তা করছিলাম। বেগম খালেদা জিয়াকে বললাম, প্রেসিডেন্ট সাহেব কখন ঢাকা আসবেন? তিনি বললেন 10টা বা 10:30টায় আসবেন। আমি নিশ্চিত হলাম যে বেগম জিয়া এখনও কিচ্ছু জানতে পারেননি। আমি বললাম, সর্বশেষ কটার সময় আপনার সাথে যোগাযোগ হয়েছিল? তিনি বললেন রাত 12টার দিকে। উল্লেখ্য যে প্রেসিডেন্ট সাহেব রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন বেগম জিয়ার সাথে কথা বলতেন এবং বাচ্চাদের খোঁজ খবর নিতেন। আমি আবার জিজ্ঞেস করলাম, আপনি কি কোনো খবরই পাননি? তখন বেগম জিয়া বললেন, আপনি কোথায়? আমি বললাম, আমি এখন রাজশাহীতে। তখন তিনি বললেন, কি ব্যাপার? আমি বললাম, শুনলাম চট্টগ্রামে বিডিআর ও সেনা সদস্যের মধ্যে গোলাগুলি হচ্ছে। টিএনডির মাকসুদ আলী সাহেব ভোর 6:30 সময় আমাকে এই খবরটি দিয়েছেন। এই কথা শুনে বেগম জিয়া হতচকিত হয়ে বললেন, বলেন কি? আমি বললাম, আমি একটি মেইনটেন্যান্স লাইনে খবর শুনলাম, আপনি একটু খবর নিন। তখন বেগম জিয়া এমএসপি সাহেবকে ফোন করলেন। এমএসপি সাহেব তখন বেগম জিয়াকে খবরটি জানালো। পরে আমি ও তানভীর সিদ্দিকী একসাথে ঢাকায় চলে আসি। এদিকে সকাল 10টার মধ্যে এই খবর সম্প্রচার হয়ে গেল। রাস্তায় রাস্তায় জনগণ কালো পতাকা উঠালেন, চতুর্দিকে এক শোকাবহ অবস্থা। তারপর আমি সন্ধ্যায় সাজো বঙ্গভবনে যাই। সেখানে যাওয়ার পর এমএসপি সাহেব আমাকে বললেন, আমি খবরটি কেন ম্যাডামকে দিলাম? তখন আমি একদিকে শোকাহত, অন্যদিকে উত্তেজিত হয়ে বললাম, আমার প্রেসিডেন্ট, খবর আমি জানাবো না, কে জানাবে? আপনারা এই খবর কেন বেগম জিয়াকে দেননি? 3টা 3:30টার সময় প্রেসিডেন্ট মারা গেলেন, আর তার স্ত্রীকে এতক্ষণ যাবৎ কেন খবরটা দেননি? তার স্ত্রীকেই তো প্রথমে খবরটা দেওয়া উচিত ছিল। এমএসপির সাথে আমার রীতিমতো ঝগড়া হয়ে গেল, হাতাহাতির পর্যায়ে চলে গেল। তারপর এমএসপি সাহেব আমার প্রতি রেগে গিয়ে বললেন, এত কথা আপনার জানার দরকার নেই।
আমার তখনই সন্দেহ হলো যে বেড়াই খ্যাত খাচ্ছে। আমি এও ধারণা করি যে সামরিক জান্তারা সে সময় ক্ষমতা নিয়ে নিত। কিন্তু বঙ্গভবনে সকল রাজনৈতিক নেতাদের উপস্থিতি ও সমর্থন, সকল নেতাবৃন্দের ইস্পাত কঠিন ঐক্য, দৃঢ় মনোবল, দেশ জুড়ে হাজার হাজার লোকের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গায়েবানা জানাজা পড়া, ঢাকায় জানাজায় লক্ষ লক্ষ লোকের সমাগম এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গগনচুম্বী জনপ্রিয়তার কারণে সে সময় সামরিক জান্তারা ক্ষমতা নেয়ার সাহস পায়নি। রাজনৈতিক নেতৃবৃন্দের ঐক্য থাকলে দেশের গণতন্ত্র, জনগণের অধিকার সবকিছুই বজায় থাকে। এখানে একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে দেশের নেতারা একসঙ্গে থাকলে অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। শহীদ জিয়ার শাহাদাত বরণের পর বঙ্গভবনে প্রত্যেক দলের নেতৃবৃন্দকে সমবেদনা জানানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রত্যেকে শোক প্রকাশ করেন এবং সমবেদনা জ্ঞাপন করেন এবং বিচারপতি আব্দুস সাত্তার সাহেবকে সহযোগিতা করার আশ্বাস দেন। এর ফলে দেশে আর কোনো রকম উত্তেজনা সৃষ্টি হয়নি।